নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুই বাড়ি, আজ অষ্টম পর্ব। এই পর্বের নাম মক্কেলের যেন দুর্ভিক্ষ লাগিয়া গিয়াছে। আজ দ্বিতীয় তথা শেষাংশ। শুরু করি। বাড়ির মধ্যে নিধুর বয়সী আর একজন ছোকরা মোক্তার ছিল। তাহার নাম নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়। সেও নিধুর মতোই গরিব গৃহস্থ পরিবারের ছেলে। নিধু তবুও কিছু কিছু উপার্জন করিত। সে বেচারির অদৃষ্টে তাহাও জুটিত না। বেচারি তাহার মাসিমার বাড়ি থাকিয়া মোক্তারি করে বলিয়া অনাহারের কষ্টটা ভোগ করিতে হয় না, কিন্তু কিছু করিতে পারিতেছে না বলিয়া তাহার বড় মন খারাপ। নিধুর কাছে মাঝে মাঝে সে মনের কথা বলিত। নিধুর মনে খুব দুঃখ হইয়াছিল এই ব্যাপারে। সে নিরঞ্জনের কাছে ঘটনাটি সব বলিল। নিরঞ্জন হাসিয়া বলিল, তোমার মতো লোকের মোক্তারি করতে আসা উচিত হয়নি নিধিরাম। কেন হে, কি দেখলে আমার অনুপযুক্ততা? এত সরল হলে এ ব্যবসা চলে? যে কোনো ঘুঘু মোক্তার হলে কৌশলে তার কাছে টাকা বার করে নিত। আমি ভেবেছি যদু কাকাকে কথাটা বলবো। তিনি কেন আমার মক্কেল নিলেন? তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে হে। ছেলে মানুষের মতো কথা বলছো যে, এ কথার মানে হয়? মক্কেলের গায়ে কি নামের ছাপ আছে নাকি? শোনো আমার পরামর্শ, যদুবাবু তোমার হিতাকাঙ্ক্ষী, তাকে মিথ্যে চটিও না। তুমি তবুও কিছু কিছু পাও। আমার অবস্থাটা ভেবে দেখো তো। মাসিমার বাড়ি না থাকলে না খেয়ে মরতে হতো। আর ব্যবসা চলে না, অচল হয়েছে ভাই। এক পয়সা আয় নেই আজ 2 হপ্তা। 2 হপ্তা তো ভালো। আমি তোমার 1 বছর আগে বসেছি, এ পর্যন্ত 33 টাকা মোট উপার্জন হয়েছে। তবুও ভাবছি ভবিষ্যতে হতে পারে, নইলে কোথায় যাব? বুড়োগুলো না মলে আমাদের কিছু হবে না। যদুবাবু, ধরণীবাবু, শিব ভট্টাচার্য, হরিহর নন্দী, এগুলো পলাশির যুদ্ধের বছর জন্মে আজও বার জুড়ে বসে আছে। এরা সরলে তবে যদি আমাদের... তা সবাই অশ্বত্থামার পরমায়ু নিয়ে এসেছে। সেই ভরসাতেই থাকো। ওহে, একটা কথা শুনেছ? কি? সাধনবাবু নাকি ওর ভাইঝির সঙ্গে সাব ডেপুটি বাবুর বিয়ের চেষ্টা করছে। নিধু আশ্চর্য হইয়া বলিল, সে কি? নিরঞ্জন হিহি করিয়া হাসিয়া বলিল, সে বড় মজা। সাধন মুক্তার আর তার মামা দুর্গাপদ ডাক্তার দুজনে গিয়ে আজ সকালে সুনীলবাবুর বাসায় খুব ধরাধরি করেছে। আজ ওবেলা বাড়িতে চায়ের নেমন্তন্ন করেছে। উদ্দেশ্য মেয়ে দেখানো। তুমি জানলে কি করে? দুর্গাপদ ডাক্তারের ছেলে আমার ক্লাস ফ্রেন্ড। সে বলছিল। সে আবার একটু বোকা মতো। তার বিশ্বাস এ বিয়ে হয়ে যাবে। মেয়ে নাকি ভালো। নিধু আপন মনেই বলিল, ও তাই? তাই কি? কিছু না, এমনি বলছি। আমি একটা কথা বলি শোনো, সিরিয়াসলি বলছি। তুমি বার ছেড়ো না, তোমার হবে। তোমার মধ্যে ধর্ম জ্ঞান আছে। তোমার ধরনের মোক্তার বারে নেই। বুড়োগুলো সব বদমাইশ, স্বার্থপর। তোমার অনেস্টি আছে, বুদ্ধিও আছে। তুমি এরপরে নাম করবে। তোমার গুণ বেশি দিন চাপা থাকবে না। বই নেই যে। বরাত ভাই, সব বরাত। নইলে CWNRCLজের লাইব্রেরি নিয়ে বসে থাকলেও কিছু হয় না। যদুবাবু বা হরিহর নন্দী এরা ইংরেজি পড়ে বুঝতে পারে না। সেকালের ছাত্রবৃত্তি পাশ মোক্তার, ওদের হচ্ছে কি করে? তবে আমাকে বোধহয় শিগগির ছাড়তে হবে। ছাড়বে কেন? বুড়োগুলো মরুক, অপেক্ষা করো। ততদিনে আমার বাড়ির সব না খেয়ে মরে যাবে। বিষয় সম্পত্তি বেচে চলছে এখন। যদু কাকাকে বলে তোমায় 2-4টে জামিননামা দেব। জামিনের ফিটা পাবে এখন। তোমার নিজের পেলে তাতে উপকার হবে। তুমি আমায় দেবে কেন? যদি আমি দিই
সেই জন্যেই তো বলছি, তোমার মতো অনেস্ট লোক বারে আসেনি, অন্তত রামনগরের বারে। তুমি অনেক দূর যাবে। নিধু বাসায় আসিবার পথে সাধন মুক্তারের কাণ্ডটা ভাবিয়া আপন মনেই হাসিল। তাই আজকাল তাহার সঙ্গে এতবার দেখা হওয়া সত্ত্বেও বিবাহের কথা একবারও মুখে আনে না। এখন বড় গাছে বাসা বাঁধিবার দুরাশায় তাহার মতো নগণ্য জুনিয়র মুক্তারের কথা ভুলিয়াই গেল বেমালুম। ভালোই হইয়াছে, নতুবা একে পয়সার টানাটানি, তাহার উপর সাধন বুড়োর বিবাহের ঘটকালির উৎপীড়নে ও তাগাদায় তাহাকে রামনগর ছাড়িয়া পলাইতে হইত এতদিনে। সপ্তাহের বাকি দিনগুলিও ক্রমে কাটিয়া আসিল, একটি মক্কেলও আসিল না। আশ্বিন মাসের প্রথম সপ্তাহ, পূজা আসিয়া পড়িল। রামনগরে পূজা কমিটি দুদিন মিটিং করিল। তাহার 5 টাকা চাঁদা ধরিয়াছে, তাহার নামে চিঠিও আসিয়াছে। এদিকে বাড়িওয়ালা তাগাদার উপর তাগাদা করিয়া হয়রান হইয়া গেল। এখনো ভদ্রতা দেখাইয়া চলিতেছে বটে, কিন্তু পূজার ছুটির আগেও যদি টাকা না দিতে পারে তবে হয়তো বাড়ি ছাড়িবার নোটিশ আসিয়া হাজির হইবে একদিন। শনিবার, আগের দিন যদু মুক্তারের অনুগ্রহে একটা জামিনের ফি পাওয়া গিয়াছে। আরও অন্তত 2টি টাকা হইলে আজ বাড়ি যাওয়া চলে, নইলে শুধু হাতে বাড়ি গিয়া লাভ কি? বার লাইব্রেরিতে বসিয়া বসিয়া নিধু ফোন দিয়ে আঁটিতেছে, কি উপায়ে তাহার মুহুরীর কাছে 2টি টাকা ধার লওয়া যায়। কারণ নিধুর অপেক্ষা তাহার মুহুরীর অবস্থা ভালো, বাড়িতে জায়গা জমি, চাষবাস। এখানেও তাহার দাদা স্ট্যাম্প ভেন্ডারি করিয়া এই কোটের প্রাঙ্গণ হইতেই মাসে 150-200 টাকা রোজগার করে। 2টি টাকা দিতে তাহার কষ্ট হইবার কথা নয়, কিন্তু বাবু হইয়া ভৃত্যের কাছে সোজাসুজি টাকা ধার করা চলিবে না, কোনো একটা কৌশল খাটাইতে হইবে। এমন সময় সাধন মুক্তার ঘরের মধ্যে ঢুকিয়া বলিলেন, হেই যে নিধু, বসে আছো? ওহে, একটা জামিনের দরখাস্ত মুভ করবে। 3টে টাকা পাবে যদি মঞ্জুর করে দিতে পারো। মক্কেলের সঙ্গে আমি ঠিক করে ফেলেছি, ছেলে আসামি, বাপ টাকা দিয়ে কেস চালাচ্ছে, টাকা নির্ঘাত আদায় হবে। নিধু নির্বোধ নয়, সাধন মুক্তারের আসল উদ্দেশ্য সে বুঝিয়া ফেলিল। বুঝিয়া জিজ্ঞাসা করিল, কার কোর্টের কেস? সাব ডেপুটির কোর্টে। এই কথাই নিধু ভাবিয়াছিল। শক্ত কেসের আসামি, জামিন সহজে মঞ্জুর হইবার সম্ভাবনা কম। সুনীল বাবুর সঙ্গে আজকাল নিধুর খাতির জমিতেছে, এ কথা বারে রাষ্ট্র হইতে দেরি হয় নাই। তাহার খাতিরের চাপে যদি জামিন মঞ্জুর হইয়া যায়, জামিননামা সই করিয়া শতকরা 12.5 টাকা জামিনের ফি মারিবেন সাধন মুক্তার। সে বলিল, কত টাকার জামিন হবে মনে হয়? যা মঞ্জুর করাতে পারো, 500 টাকার কম হবে বলে মনে হয় না। অনেকগুলি টাকা জামিনের ফি, সাধন মুক্তার তাহাকে ভাগ দিবে না বা তাহার চাওয়াও উচিত নয়। তবে সে যদি জামিন মঞ্জুর করাইতে পারে, সে নিজেই জামিন দাঁড়াইবে না কেন? কথাটা সে বলিয়াই ফেলিল। সাধন বিস্ময়ের ভান করিয়া বলিলেন, তুমি জামিন দাঁড়াবে অত টাকার? বড্ড রিস্ক। তারপর ধরো যদি পালিয়ে টালিয়ে যায়, বেল বন্ড বাজেয়াপ্ত হলে অতগুলো টাকা গুনেগার দিতে হবে। তা সে তখন পরে দেখা যাবে। না হে না, আমি তোমার হিতাকাঙ্ক্ষী, আমি তোমায় সে রিস্কের মধ্যে যেতে দিতে পারি নে। এ লোকটা বদমাইশ, যদি পালিয়ে যায় তোমাদের মতো জুনিয়র মুক্তারের এখন এসব বিপদের মধ্যে যাওয়া ঠিক নয়। নিধু আর বেশি কিছু বলিতে পারিল না। টাকার ভাগ লইয়া প্রবীণ সাধন মুক্তারের সঙ্গে ইতরের মতো তর্কাতর্কি করিতে তাহার প্রবৃত্তি হইল না। সে শুধু বলিল, বেশ, তাই হবে, তবে জামিন মুভ করার ফি আমায় কিছু বেশি করিয়ে দিন, 3 টাকায় পারব না। সাধন নিধুর দিকে চাহিয়া বিস্ময়ের সুরে বলিলেন, বলো কি হে, জুনিয়র মুক্তারেরা কেন, অনেক সিনিয়র মুক্তার 2 টাকায় এ কেস করবে। তুমি বেশি পাচ্ছ শুধু আমার বলা কওয়ায়, নইলে যদুদা বা হরিবাবু রয়েছেন কি জন্যে?
তোমায় স্নেহ করি বলে আমি ওদের বুঝিয়ে সুঝিয়ে তোমার কাছে নিয়ে আসছি। ভাবলাম যদি পায় তো আমাদের আপনার লোকেই টাকাটা পাক। নিধুর রাগ হইল। সাধন সব দিক হইতেই তাহাকে ফাঁকি দিতে চাইবেন এ তাহার পক্ষে অসহ্য। সে দৃঢ় কণ্ঠে বলিল, আজ্ঞে না, আমি 5 টাকার কমে পারবো না, আপনি আসামিদের বলে দেবেন। সে কি হে, তুমি আবার ফি ডিকটেট করতে আরম্ভ করলে নাকি? আজ্ঞে মাফ করবেন, আমি ওর কমে পারবো না। আর একটা কথা, ফি এর টাকা আগাম দিতে হবে। না, তোমাদের মতো ছোকরাদের নিয়ে দেখছি মহা বিপদ। তোমরা বোঝালেও বুঝবে না, তা নিও, তাই নিও, কি আর করব, আপনার লোকের মতো দেখি তোমাকে। সুনীলবাবুর এজলাসে জামিন মঞ্জুর করাইতে বেলা 3টা বাজিয়া গেল। তাহার সাফল্য দেখিয়া হয়তোবা কোনো কোনো প্রবীণ মোক্তার কিছু ঈর্ষান্বিত হইয়া উঠিবেন ভাবিয়া নিধু এজলাসে উপস্থিত হরিহর নন্দীর কাছে গিয়া বলিল, হরিবাবু, কোনো ভুল করিনি তো? হরিহর মোক্তার বলিলেন, কেন ভুল করবে? চমৎকার সওয়াল জবাব। নিধু বিনীতভাবে বলিল, আপনাদের কাছেই শিখেছি হরিদা, আপনাদের দেখে দেখেই শেখা, এখন আশীর্বাদ করুন। হরিহর নন্দী অতিমাত্রায় উৎফুল্ল হইয়া বলিলেন, না না, আশীর্বাদ তোমায় কি করব, তুমি ব্রাহ্মণ, ও কথা বলতে নেই। তোমরা ছেলে ছোকরা তাই বোঝো না, তোমরা আমাদের প্রণম্য। তবে তোমার কল্যাণ কামনা করছি, উন্নতি তুমি একদিন করবে। কোর্ট হইতে চলিয়া আসিবার সময় সুনীলবাবু বলিলেন, নিধিরামবাবু আজ দেশে যাবেন? আজ্ঞে হ্যাঁ। আমার খাস কামরায় একবারটি আসেন যদি, একটা কথা আছে। কোর্টে উপবিষ্ট অনেকগুলি তরুণ ও প্রবীণ মোক্তারের ঈর্ষান্বিত দৃষ্টির সম্মুখে নিধু ত্রস্ত পদে সুনীলবাবুর খাস কামরায় প্রবেশ করিল। সুনীলবাবু বলিলেন, আপনার সঙ্গে একটা চিঠি দেব। বেশ, দিন না, আমি দেব এখন। আর একটা কথা, আপনি সাধনবাবুকে কতটা জানেন? ভালোই জানি। কেন বলুন তো স্যার? উনি লোক কেমন? লোক মন্দ নয়। সুনীলবাবু একটু ভাবিয়া বলিলেন, তাই জিজ্ঞেস করছি। আচ্ছা, আপনি সোমবারে আসুন, একটা কথা বলবো আপনাকে। বেশ স্যার। লালবিহারী বাবুকে আমার প্রণাম জানাবেন। আর আপনি তো বাড়ির মধ্যে যান, পিসিমাকে বলবেন সামনে শনিবারে আমায় নেমন্তন্ন করেছেন, কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আসবেন সেদিন, 2 দিন থাকবেন, সুতরাং কোথাও যাওয়া আসা যাবে না, আপনারও যাওয়া হবে না। আমার? কেন? আপনার সঙ্গে ইন্টারভিউ করিয়ে দেব ম্যাজিস্ট্রেটের। আমার মতো লোকের সঙ্গে ইন্টারভিউ? এসব ভালো, আপনার পসারের পক্ষে এগুলো বড় কাজের হবে। আপনার যা ইচ্ছে স্যার। শনিবারে কোর্ট বন্ধ হইতে 4টা বাজিল। নিধু সঙ্গে সঙ্গে বাসায় আসিয়া কোর্টের পোশাক ছাড়িয়া সাধারণ পোশাক পরিয়া কিছু খাইয়া লইল। পরে বাসার চাবি চাকরের হাতে দিয়া কুড়ুলগাছি রওনা হইল। এতদিন সে ভাবিবার অবসর পায় নাই, নানা গোলমালে দিন কাটিয়াছে। জামিন মুভ করিবার ফি না পাইলে আজ বাড়ি যাওয়াই ঘটিত না। এত দূর রাস্তা হাঁটিয়া বাড়ি পৌঁছিতে সন্ধ্যা হইয়া যাইবে। তা হইলেই বা কি, মঞ্জুর সঙ্গে সে আর দেখা করিবে না। তাহার সঙ্গে মঞ্জুর আর দেখাশোনা হওয়া ভুল। 2 দিন পরে সে পরস্ত্রী হইতে চলিয়াছে, এখন তাহার সঙ্গে মেলামেশা মানে কষ্ট ডাকিয়া আনা। অতএব আর গিয়া সে মঞ্জুর সহিত দেখা করিবে না, মিটিয়া গেল। কিন্তু সে যতই গ্রামের নিকট আসিতেছিল, তাহার সংকল্পের দৃঢ়তা সম্বন্ধে নিজের মনেই সন্দেহ জাগিল। মঞ্জুকে না দেখিয়া থাকিতে পারিবে তো? কেন পারিবে না? কতদিনেরই বা আলাপ, খুব পারিবে, এখন পারিতেই হইবে। নিধুর মা বলিলেন, বাবা, কি ছেলে তুমি, এতদিন পরে মনে পড়ল? কি করি বলো, 1 পয়সা রোজগার নেই, এসে কি করব? নাই বা থাকলো রোজগার, তোকে দেখতে ইচ্ছে করে না আমাদের? কালি, জল নিয়ে আয়। নিধু হাত ধুইয়া খাবার খাইয়া মায়ের সঙ্গে রান্নাঘরের দাওয়ায় বসিয়া গল্প করিতে লাগিল।
হঠাৎ নিধুর মা মনে পড়িয়া যাওয়ার সুরে বলিয়া উঠিলেন, ভালো কথা, তোকে যে মঞ্জু কতবার ডেকে পাঠিয়েছিল, আগের 2 শনিবারও ঠিক সন্ধ্যের আগে লোক পাঠিয়েছে খোঁজ নিতে তুই এসেছিস কিনা। একবার গিয়ে দেখা করিস সকালে। আজ বড্ড রাত হয়ে গেল। কথা ভালো করিয়া শেষ হয় নাই এমন সময় বাহির হইতে নৃপেনের কণ্ঠস্বর শোনা গেল, ও কালী, ও পুটি দিদি, নিধুদা আসেনি? নিধু তাড়াতাড়ি বাহিরে গিয়া বলিল, এই তো এলাম, এসো এসো, ভালো আছো নৃপেন? আমি আসবো না, আপনি আসুন নিধুদা। বাবা, আপনাকে খুঁজে খুঁজে। এত রাত্রে যাব? 9টা 9:30 হবে যে। দিদি পাঠিয়ে দিলে দেখতে আপনি এসেছেন কিনা। কিন্তু নিয়ে যেতে তো বলেনি, কাল সকালে যাব। আসুন আপনি, কিছু রাত হয়নি। আমাদের বাড়ির খাওয়া দাওয়া মিটতে রাত 12টা বাজে রোজ। এখন আমাদের সন্ধে। মঞ্জু অনেক অনুযোগ করিল। এতদিন কি হইয়াছিল, গ্রামের কথা কি এমন করিয়া ভুলিতে হয়? কি হইয়াছিল তাহার? নিধু বলিল, পয়সার অভাব মঞ্জু, বাড়ি ভাড়া দিতে পারিনি বলে দুবেলা তাগাদা সইছি, কি করে বাড়ি আসি বলো? কথাটা ঝোঁকের মাথায় বলিয়া ফেলিয়াই নিধু ভাবিল, টাকা পয়সা বা নিজের দুঃখ কষ্টের কথা মঞ্জুর কাছে বলা উচিত হয় নাই। কিন্তু নিধুর উক্তি মঞ্জুর মুখে কেমন এক পরিবর্তন আনিল। সে সহানুভূতির সুরে বলিল, সত্যি নিধুদা? মিথ্যে বলবো কেন? আপনি চলে এলেন না কেন? টাকা আমি দিতাম। আমায় বললেন না কেন এসে, মঞ্জু আমার টাকার দরকার, দাও? সেখানে অন্য কেহ তখন ছিল না। থাকিলে মঞ্জু এ কথা বলিতে পারিত না। নিধু বলিল, কেন তোমাকে অনর্থক বিরক্ত করব? মঞ্জু তীব্র কণ্ঠে বলিল, অনর্থক বিরক্ত করা ভাবে নিতে নিধুদা? বেশ তো আপনি। মঞ্জুর রাগ দেখিয়া নিধু অপ্রতিভ হইল, কিন্তু পরক্ষণেই তাহার কথার মধ্যে একটা অভিমানের সুর আসিয়া পৌঁছিয়া গেল। সে বলিল, সেজন্যে না মঞ্জু, তোমার টাকা নেব, তারপর পুজোর পর এখান থেকে চলে যাবে তোমরা, টাকাটা শোধ দিতে হয়তো দেরি হবে। এ ধরনের কথা আপনি বললেন আমায়? বলতে পারলেন আপনি? কেন পারবো না? তোমার সঙ্গে আর দেখা করা উচিত নয় আমার, জানো মঞ্জু। মঞ্জু বিস্ময়ের সুরে বলিল, কেন? জানো না কেন? আর 2 দিন পরে তোমরা চলে যাবে এখান থেকে, আবার হয়তো আসবে না কতদিন, হয়তো 2-10 বছর। আমরা সামান্য অবস্থার মানুষ, বিদেশে যাওয়ার পয়সা নেই, দেখাই হবে না আর। ও এই, নিশ্চয়ই দেখা হবে, আমরা আসবো মাঝে মাঝে। তাতে কি, তোমার আর কতদিন? 2 দিন পরে পরের ঘরে চলে গেলেই ফুরিয়ে গেল। কেন নিধুদা, এসব কথা আপনার মাথার মধ্যে আজ এলো কেন শুনি? কারণ না থাকলে কার্য হয় না, ভেবে দেখো। মঞ্জু ব্যস্ত সমস্ত আগ্রহে বলিল, কি হয়েছে নিধুদা? কি অন্যায় করে ফেলেছি আমি? এমন কি কথা? আমি কিছু বলতে চাই নে, তুমি বুদ্ধিমতী, বুঝে দেখো। মঞ্জু অল্প কিছুক্ষণ ভাবিয়া বলিল, বুঝেছি নিধুদা। ঠিক বুঝেছ? হ্যাঁ। তবেই ভেবে দেখো, তোমার সঙ্গে আর আমার দেখা হওয়া উচিত মঞ্জু। তুমি বড় লোকের মেয়ে, ভুলে যাবে, কিন্তু আমি গরিব জুনিয়র মুক্তার। আমার প্রথম জীবনে যদি উৎসাহ ভেঙে যায়, উদ্যম নষ্ট হয়ে যায়, আর কিছু করতে পারবো না, বারে সব ফিনিশ। মঞ্জু নিরুত্তর রহিল। নিধু চাহিয়া দেখিল তাহার বড় বড় চোখ দুটি জলে টস টস করিয়া আসিতেছে। এখনই বুঝিবা গড়াইয়া পড়িবে। নিধু বলিল, রাগ আমি করিনি, তোমার কোনো দোষ নেই, তাও আমি জানি। দোষ আমারই বোঝা উচিত ছিল, ভুল আমার। মঞ্জু এবারও কিছু বলিল না, নত মুখে সিমেন্টের মেঝের দিকে চাহিয়া রহিল। নিধু বলিল, ও কথা আর তুলব না, থাকগে। তোমাদের প্রতিমা কই মঞ্জু? পুজো তো এসে গেল। মঞ্জু জল ভরা চোখে নিধুর দিকে চাহিল। কোনো একটা অন্যায় কাজ করিয়া ফেলিলে ছোট মেয়ে বকুনি খাইবার ভয়ে যেমন ভাবে গুরুজনের দিকে চায়, মঞ্জুর চোখে তেমনি মিনতি মাখানো ভয়ের দৃষ্টি,
যেন সে এখনই বলিয়া ফেলিবে, যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে, আমায় আর বকো না তুমি। নিধুর মন এক অপরূপ দয়া ও সহানুভূতিতে ভরিয়া উঠিল। তাহার কপালে যাহাই থাক, এই সরল করুণাময়ী বালিকাকে সকল প্রকার ব্যথা ও লজ্জার হাত হইতে বাঁচাইয়া লইয়া চলাই যেন তাহার জীবনের কাজ। সে বলিল, বললে না প্রতিমা হচ্ছে না কেন, পুজো হবে না? প্রতিমা এখানে হচ্ছে না তো, দেউলে সরাবপুরের কুমোর বাড়ি ঠাকুরবাড়া হচ্ছে, সেখান থেকে দিয়ে যাবে। তোমরা সেই প্লে করবে তো? আপনি যেরকম বলেন। মঞ্জু যেন হঠাৎ ভরসাহারা ও অসহায় হইয়া পড়িয়াছে। যে মঞ্জু চিরকাল হুকুম করিতে অভ্যস্ত, নিজের ইচ্ছার পথে কোনো বাধা যে কোনোদিন পায় নাই, বাপ মায়ের আদরের মেয়ে বলিয়াও বটে, সচ্ছল অবস্থার মধ্যে লালিত পালিত বলিয়াও বটে, আজ যেন সে তাহার সমস্ত কাজের জন্যে নিধুর পরামর্শ খুঁজিতেছে। নিধু মঞ্জুর করিলে তবে যেন সে কাজে উৎসাহ পাইবে। এ কথা ভাবিতেই নিধুর মন আবার যেন সতেজ হইয়া উঠিল, মধ্যের দুঃখ ও অবসাদের ভাবটা কাটিয়া গেল। তা তুমি করো না মঞ্জু, আমি পেছনে আছি। পেছনে থাকলে চলবে না, আপনাকে পার্ট নিতে হবে। যদি বলো তাও নেব। আপনি পার্ট নেবেন না, প্লের মধ্যে থাকবেন না শুনলে আমার ওতে আর মন যায় না, উৎসাহ চলে যায়। কেন এরকম হলো মঞ্জু? কোথায় তোমরা ছিলে, কোথায় আমরা ছিলাম ভাবো তো। সে তো সব জানি, কিন্তু তা বললে মন কি বোঝে নিধুদা? মনে যা হয় তাই হয়, বোঝালে কি কিছু বোঝে? কি বই করবে ঠিক করলে? বড়দা বলে গিয়েছেন রবি ঠাকুরের ফাল্গুনি করতে, ওদের কলেজে এবার করবে, উনি শিখিয়ে দেবেন। পড়েছেন আপনি? পাগল তুমি মঞ্জু, আমাদের বিদ্যে বুদ্ধি জানতে তোমার আর বাকি নেই। নাম শুনেছি এই পর্যন্ত। কবিতা পড়েননি তার? খুব কম। আমার কাছে চয়নিকা আছে, নিয়ে যাবেন, ভালো বই। সে তো জানি, তাই থেকে সেবার কচ ও দেবযানী করেছিলে, চমৎকার হয়েছিল, এখনো যেন দেখতে পাই চোখের সামনে। আর লজ্জা দেবেন না নিধুদা, ও কথা থাক। আপনাকে পাঠ নিতে হবে, নেবেন তো? তুমি বললেই নেব। কবে থেকে মহলা দেবে? কি দেব? তোমরা যাকে বলো রিহার্সাল, কবে থেকে শুরু করবে? আপনার কথা শুনে এমন হাসি পায় আমার নিধুদা, দুঃখের মধ্যেও হাসি পায়। আমার মনে হয় আপনি সব সময় আমাদের মধ্যে থাকুন। আপনি যখন নিজের বাড়ি চলে যান জ্যাঠাইমার কাছে খেতে, আমি তখন কত দিন মাকে বলেছি, নিধুদা এখানেই তো দুপুরবেলা পর্যন্ত থাকে, বাড়ি যাবে কেন খেতে? তার চেয়ে এখানে কেন খেতে বললে না? মা বলতেন, দূর, রোজ রোজ ও যদি তোদের বাড়ি না খায়। আমার কিন্তু মনে হতো, বারে আমরা নিধুদার পর হলাম কি করে? তা কেন লজ্জা করবে নিধুদার? আমিও তাই ভাবতাম, কিন্তু যদি যেতে না হয়, যদি সব সময় তোমাদের বাড়ির আমোদ আহ্লাদের মধ্যে থাকি। আচ্ছা, রামনগরে থাকবার সময় আমাদের বাড়ির কথা আপনার মনে পড়ে না? পড়ে। কার কার কথা মনে পড়ে? কাকাবাবুর কথা, কাকিমার কথা, বীরেনের কথা, নৃপেনের কথা, বুড়ো ঝিটার কথা, কুকুরটার কথা, বেড়ালটার কথা। মঞ্জু মুখে আঁচল দিয়া ছেলে মানুষের মতো খুশিতে খিলখিল করিয়া হাসিয়া উঠিল। উফ, মোক্তারি আপনি করতে পারবেন বটে নিধুদা, কথার ঝুড়ি সাজিয়ে ফেললেন যে। এদের সকলের কথা মনে পড়ে না? যা পড়ে তাই বলেছি। ভালোই তো, আমি কি বলেছি আপনি তা না বলেছেন? আমি আর কে যে আমার কথা মনে পড়বে? তা পড়লেই বা কি? আপনি মনে ব্যথা দিয়ে বড্ড কথা বলেন, কিন্তু সত্যি বলছি নিধুদা, কেন ওরকম করেন? আমার মন তো পাথরে তৈরি নয়। মঞ্জু এইমাত্র হাসিবার সময় যে আঁচল মুখে দিয়াছিল তাহাই তুলিয়া চোখে দিল। নিধু দেখিল সত্যই তাহার চোখ জলে ভরিয়া আসিতেছে। সেকেন্ড ক্লাসে পড়ে, শিক্ষিতা মেয়ে, অথচ কি ছেলে মানুষ মেয়ে মঞ্জু! আর কি অদ্ভুত লীলাময়ী! হাসি অশ্রু একই সময়ে মুখে চোখে বিরাজমান। নিধু হাসিয়া বলিল, আচ্ছা সত্যি মঞ্জু, তুমি ভাবলে এসব সত্যি?
আর সকলের কথা মনে পড়েছে, আর তোমার কথাই মনে পড়ল না? এ কথা তুমি বিশ্বাস করো? দেখুন, মন যা বলে, মাঝে মাঝে মানুষের কাছ থেকে তার জন্যে উৎসাহ পাওয়া চাই, তবেই মন খুশি হয়ে ওঠে। মুখে শোনা এজন্যে বড় দরকার। বলুন এবার। না, যা বলেছি তার বেশি আর কিছু শুনতে পাবে না আমার কাছে মঞ্জু। অসাধারণ এই গল্পটা। পড়তে পড়তে আমার নিজের গলাই আবেগে কেমন বুঝে আসছে। আপনাদেরও কি তাই? মন্তব্য করে জানান না। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।